গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম, যদিও প্রতিদিনই সকাল থেকেই শুরু করি। তো কোনো দিন 9টা, 10টা, 8টা, কোনো ঠিক নেই। তো আজকে দেখো ঘুম থেকে উঠছি, আজকে আমার তো ঘুম হয়েই গেছে। তো বাবুকে নিয়ে এখন ঘুম থেকে উঠছি, আর বাবুকে বললাম বাবু আয়, কারণ বাবুর আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড জ্বর এসেছিলো, প্রায় 101-এর মতন জ্বর উঠে গেছিলো রাত্রি 3টের সময়। তো বাবু আমাকে ঘুম থেকে রাত্রিবেলাতেই আমাকে ডেকেছে যে আমার জ্বর এসছে। তারপর তোমাদের দাদাভাইকে আমি ডাকি রাত্রিবেলাতে যে ছেলের জ্বর এসছে, কী করবে করো। তো ছেলের ওষুধ সবসময় ঘরে আমার রাখাই থাকে, তো সেই ওষুধই বাবুকে দিলাম। রাত্রিবেলা 2টো বিস্কুট জল খাইয়ে ওষুধটা খাওয়ালাম। তো ছেলের জ্বর এসে সারা রাত বলতে পারো আমি জাগনা ছিলাম, আর বাবুও সারা রাত জেগেছিল। মানে ওর এতটাই জ্বর উঠেছে। আর যতই যা বলো, সন্তানের শরীর খারাপ হলে দেখবে মায়েদের কিন্তু বেশি মনটা খারাপ হয়, আর চিন্তাও কিন্তু খুব লাগে। যতই ছেলে বড় হয়ে যাক না কেন, মায়েদের কাছে কিন্তু সন্তান সবসময় ছোট থাকে, আমি এটাই মনে করি। তো দেখো ঘুম থেকে উঠলো, তো গাটা একটু দেখলাম, তো দেখলাম না, গা একদম ঠান্ডা হয়ে গেছে। তো বাবু তো সকালবেলা উঠেই পাম্প ছাড়ে, দেখতেই পেলে পাম্প ছাড়লো। ওটা ওর প্রধান কাজ, সকালবেলা উঠেই পাম্প ছাড়া। তারপরে বাবু এদিক ওদিক করছে, আর আমি আজকে বিছনার চাদর, বালিশ ওষার এগুলো সমস্ত খুলবো, কারণ আজকে বিছনার চাদরটা 3-4 দিনের। তারপরে কালকে রাতে বাবুর জ্বর হয়েছে, মানে জ্বরটাও 2 দিন ধরেই আসছে। তো কালকে যেহেতু রাত্রে জ্বরটা এসছে, সারা রাত বাবু আর আমি ঠিক মতন ঘুমোতে পারিনি, এত ছটফট করেছি কি বলবো। আর সকালবেলা না হতেই তোমাদের দাদাভাই ডাক দিল যে ওঠো, আমি দোকান বেরোবো, তাড়াতাড়ি করে সব কিছু সারো। তো সেই জন্য আবার সকাল সকাল উঠে পড়েছে। সারা রাত জেগে কিন্তু একদম সকালবেলায় কিন্তু ঘুম থেকে একদমই ওঠা যায় না, খুব কষ্ট হয় তখন ঘুম থেকে উঠতে। তো যাই হোক, উঠতে তো হবেই, কিচ্ছু করার নেই। মানে কি বলবো, মানে আলিশি ছেড়ে শরীরের এনার্জি নিয়ে ওঠার চেষ্টা করলাম। তো উঠে আগে চিন্তা করলাম না, আগে বিছনার চাদর, বালিশের ওষার এগুলো সমস্ত কিছু খুলে ফেলি। আর এমনিতে আমি 4-5 দিন অন্তর অন্তরই বালিশের ওষারগুলো চেঞ্জ করি, আর চাদরও মোটামুটি 2 দিন কি 3 দিন, এর বেশি আমি কোনো দিন বিছনা চাদর রাখি না। তো সেটাই চেঞ্জ করে দিচ্ছি একদম সকাল সকাল উঠে। আর এটা পরে হয়তো বিছনার চাদরটা পাতবো, এখন তো আর টাইম আমার হবে না, কারণ এগুলো আপাতত কাচা ধোয়া করার ব্যাপার আছে। তো সেই কারণের জন্য আরও তুলে দিচ্ছে, সকাল সকাল কেচে ছাদে মেলে দিলে কিন্তু অনেক আমার সুবিধা হবে। আর এখন শীত পড়ছে, এখনও আপাতত আমি এখন বাথরুমেই কাচা ধোয়া করছি, কেন এরপর যখন শীত পড়বে তা হয়তো ছাদেতেই কাচা ধোয়া করব, কারণ ঠান্ডার মধ্যে আর বাথরুমে কাচা ধোয়া করা যাবে না। ছাদেই কাচবো, ছাদেই মেলবো, ওটাই আমার সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সমস্ত বিছনার চাদর টাদর পাল্টে একদম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে দেখি কি করা যায়। চা তো খাবো, কারণ চা না খেলে হবে না। হ্যাঁ, কি করবি? দাড়ি কাটবি? দেখি, আজকে বলবো ওখানে কেটে দিতে। চুলটা কাটবি, কদিন পর কাট চুল, ভাইফোঁটাটা যাক তারপর চুল কাট, বুঝলি? কিরে এ বাবু, বাবু ভাইফোঁটা যাক, ভাইফোঁটা যাক তারপর চুল কাট, বুঝেছিস? আচ্ছা। আর আমি বসেছি দেখো চা খেতে, এই যে লিকার চা আর বিস্কুট, লিকার চা বিস্কুট খেতে বসেছি। আর আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আজকে তোমাদের দাদাভাই আবার বাড়ি থাকবে, দোকান যাবে না, তো সেই জন্য আমার উঠতে আজকে দেরি হয়েছে। তো কাঁচা ধোয়া করলাম, প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়া ছিল, বিছনা টিছনা চাদর যে তুললাম সেগুলো। তারপর কালকে না, আগের দিন আমি কোনো জামা কাপড় কাচিনি, আর একদিন যদি আমি জামা কাপড় না কাচি তাহলে আমার প্রচুর জামা কাপড় বেরিয়ে যায়। তো সেই জন্য না, মানে রোজই কেচে নেওয়াটাই আমার পক্ষে ভালো, আর নয়তো প্রচুর জামা কাপড় বেরোয়। দেখতে পেয়েছো ছাদে পুরো শীতের রোদ উঠেছে, মানে এত ভালো লাগছে না রোদটা, মানে কি বলবো, গায়ে খুব আরাম লাগছে। ঠান্ডায় ঠান্ডায় কাঁচা ধোয়া করলাম, তো ঠান্ডা জলে কাঁচা ধোয়া করলাম, আর কাঁচা ধোয়ার পরে এরকম রোদে এসে জামা কাপড় মেলতে বেশ আরাম কিন্তু লাগছে, মনেই হচ্ছে না যে ঠান্ডা জল ঘেটেছি, এত আরাম লাগছিল। আর আমি না যখনই কাচি বা বাসন মাজি না, আমার কেন জানি না নাইটি ফাইটি সব ভিজে যায়, আর ভিজে গিয়ে এত ঠান্ডা লাগে কি বলবো তোমাদের। তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো
মেলছি, বেশ কিন্তু আরাম লাগছে। শীতের যে আবহাওয়া পড়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, মানে এত মিষ্টি রোদ যেটাকে বলে। আর কদিন যাক, তারপরে ছাদেতেই জামা কাপড় কাচবো, বাথরুমে আর জামা কাপড় কাচবো না, কারণ একভাবে আমার ছাদে না এখন বেশিক্ষণ থাকা যায় না, তাহলে দেখি বেশ গরম লেগে যায়। তো সেই জন্য না ছাদে এখনও মানে বেশিক্ষণ থাকতে পারি না। আর জামা কাপড় মেলে যাই শুকিয়ে যাওয়ার জন্যই সমস্ত মেলি, কেন এতগুলো জামা কাপড়, আর সেই যখন সকাল সকালই কাচা ধোয়া করছি, তাহলে বেকার আর বারান্দায় মেলে কী করবো। আরও বারান্দায় জামা কাপড় কালকে শুকোবে, তারপর বারান্দা ভর্তি জল জমবে, জল পড়বে, কারণ যতই জামা কাপড় চিপড়াই না কেন একটু হলেও কিন্তু জলের ফোঁটা পড়বেই মেঝেতে, যত ভালো করেই চিপড়াই না কেন। তার থেকে ছাদে মেলে দিলে ছাদেই জল পড়লো, শুকিয়েও গেল, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্যে ছাদেই দেখো সমস্ত জামা কাপড় মেঝে। আর আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো। আর চারিপাশে দেখেছো কত বড় বড় সব বাড়ি, অনারশিপ, মানে আমাদের বেশিরভাগই না বাড়ির থেকে এই কলকাতা শহরে না অনারশিপটা অনেক বেশি। তা জানি না আমাদের ভাগ্যে কবে অনারশিপটা হবে জানি না, কারণ আমাদের বাড়িও তো অনেকটাই পুরনো। তো আমার সেই দাদা শ্বশুরের আমলের বাড়ি, তো জানি না আমাদেরও কোনো দিন অনারশিপ হবে কি না। অনেক মনের ইচ্ছা যে একটা অনারশিপ হবে আমাদের, মানে ফ্ল্যাটে চলে যাব, এই বাড়িটা অনারশিপে দিলে একটা ফ্ল্যাট পেয়ে যাব। তো জানি না সেটা কোনো দিন হবে কি না বাস্তবে সত্যি। তো ভাগ্যে যদি থাকে তো সেটা নিশ্চয়ই হবে, কারণ কপালটা সবার আগে মানতে হবে যে কপালে যেটা থাকবে সেটাই হবে। আর কপালে যদি না থাকে সুখ, ভোগ, বাড়ি, গাড়ি, তাহলে কিন্তু সেই জিনিসটা কোনো দিনই কোনো মানুষের জীবনে হতেই পারে না, আমি অন্তত সেটাই মনে করি। তো দেখতেই পেলে জামা কাপড় সব কাচলাম, কেচে ঘরে এলাম। আর এখন তো প্রতিটা দিন আমি স্নান করি, কারণ আমি এর আগে দেখলাম যে আমি যদি সকালবেলা উঠে বাসন মেজে ঘর মুছে মানে জামা কাপড় ছেড়ে চলে আসি গা ধুয়ে, তাহলে রান্না সেরে উঠতে উঠতে আমার 3:30 4টে, তারপরে আমি স্নান করতে মানে হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। তো সেই জন্য এখন কিন্তু আমি কি করি, প্রতিটা দিনই সকালবেলাতে বাসি কাজকর্ম সেরে একদম স্নান করে নিই, আর একদম স্নান করে রান্নায় যাই, আর ওটাই আমার পক্ষে অনেক সুবিধাজনক হয়ে গেছে। তো নিচে এলাম, আর নিচে এসে কিন্তু মোটামুটি আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কারণ ঝপাঝপ রান্না করছিলাম। কারণ সত্যি কথা বলতে কি বলো তো, যে মানে হাতে মানে দেরি করলে অনেকটা দেরিই হয়ে যায়। আর যেহেতু এখন রান্নাবান্নার মানে ঝামেলাটা একটু কম, কারণ বেশিরভাগই এখন নিরামিষই হচ্ছে, এই পুজো ওই পুজো সেই পুজো, কারণ আমাদের কালী পুজোয় নিরামিষ হয়, ভাইফোঁটার দিন যদিও নিরামিষ হয় না, যদিও কিন্তু কালী পুজোর দিন আমাদের নিরামিষ হয়, জগদ্ধাত্রী পুজোয় নিরামিষ হয়। মানে আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর প্রতিষ্ঠান হয়, ওই জন্য 12 মাসে 13 পার্বণই না আমাদের বাড়িতে পুজোও লেগে আছে, নিরামিষ রান্না খাওয়াও লেগে রয়েছে। তারপর আমাদের পুরো চৈত্র মাসটা কিন্তু আমাদের বাবার মাস, সেই জন্য সেই পুরো চৈত্র মাসটাও আমরা নিরামিষ খাই। তো সেই জন্য সত্যি কথা বলতে বাড়িতে আমাদের প্রচণ্ড নিরামিষই হয়। আর বুঝতেই পারছো নিরামিষ রান্নায় কিন্তু মানে অনেক হ্যাঙ্গাম আছে, মানে খাটুনি আছে যদি ভালো মতো কোনো রান্নার আইটেম করা যায়। তো যাকে আমি কিন্তু এখন বাসন টাসনগুলো সকালের মাজাগুলো গুছিয়ে। বন্ধুরা, দুপুরের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে করেছি দেখো সাদা ভাত, আলু সিদ্ধ, এখানে করেছি দেখো আলু ভাজা, এখানে করেছি দেখো ছোলার ডাল। ঠিক আছে, তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই, কারণ আমাদের বাড়িতে না একটু পাতলা পাতলাই সব কিছু খায়। এই যে ছোলার ডাল করেছি রাত্রিবেলার জন্যে, রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, যাই হোক সেটার জন্যে। এখানে করেছি সয়াবিন আলু, তো ছেলের বেড়ে রেখেছি একটা নিরামিষ ডাল শাশুড়ির জন্যে, মুসুরির ডালই নিরামিষ। আর এখানে সয়াবিন আলু নিরামিষভাবে করে রেখেছি, আর দেখতেই পাচ্ছ ধোয়া উঠছেই, নামালাম। আর এখানে করেছি দেখো মুসুরির ডাল, এটা হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো দেখো তারপরে আমার একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে গ্যাস ট্যাসগুলো একদম মুছে নিচ্ছি, যেটা আমার প্রতিদিনের কাজ। আর আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, কেন কে জানে। এক এক দিন সকালবেলাতে মানে চা বিস্কুট খেয়েই তো আমার সকালটা কেটে যায়, টিফিনের ব্যাপার তো আমার বাড়িতে নেই। আর এক এক দিন আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি বলতে কি 2টো 2:30 3টে তো বাজেই। আর যদি শাশুড়ি ননদের সাথে খাওয়ার হয় তাহলে কিন্তু আমার প্রায় 4টে 5টা বেজে যায়। তা আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম কি যে আজকে একেবারে ঠান্নাঘরগুলো তো পরিষ্কার হয়েই গেছে, গ্যাস ট্যাসগুলো সব মোছা হয়ে গেছে, তো মুছে নিয়ে তারপরে একবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। আর আমি না পেঁয়াজের ডাল খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে মুসুরির ডালটাই আমি খুব ভালোবাসি। নিরামিষ ছোলার ডাল বলো, মটর ডাল বলো বা মুগের ডাল বলো, আমি কিন্তু একদম ভালোবাসি না, কিন্তু মুসুরির ডাল নিরামিষটাও আমার ভালো লাগে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা খুব ভালো লাগে। তো এত খিদে পেয়েছে দেখো, সয়াবিন ডাল আর ভাত, একটু অল্প করে আলু ভাজা নিয়ে একদম খেতে বসে গেছি। তো ঝপাঝপ খেয়ে নিয়ে আবার উপরে আছে বিছনা তোলা, কারণ মানে সকালবেলায় তোমরা দেখলে যে বিছনা টিছনাগুলো চাদর সব চেঞ্জ করেছিলাম, তো সেটা আর এখনও পাল্টানোর মানে পাতার টাইম পাইনি। এইবার গিয়ে কিন্তু ওপরে ওগুলোকে সমস্ত পাল্টাবো, মানে পাতবো আর কি।
আর তো প্রচণ্ড আমার খিদে পেয়েছিলো, সেই জন্য ভাবলাম খেয়ে নিই। তো এক এক দিন ওই যে বললাম না যে এক এক দিন প্রচণ্ড খিদে পেলে খেয়ে নিই, আর নয় শাশুড়ি ননদের সাথেই কিন্তু আমি খাই। নয়তো মানে কি বলবো, মানে আগে থেকে খেয়ে নিলে হয়তো শাশুড়ি ননদ হয়তো ভাবতেই পারে যে বউ আগে থেকে খেয়ে নিল, কিন্তু আমি আগে কিন্তু এরকম খেতাম না। আমার যবে থেকে জন্ডিস ধরা পড়লো, লিভারের প্রবলেম, গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিক আলসার ধরা পড়লো, তবে থেকেই কিন্তু আমি এরকম তাড়াতাড়ি খেয়ে নিই। কারণ আমার ডাক্তার বলেই দিয়েছিলো পেট ফাঁকা একদম রাখবে না, টাইম মতন খেয়ে নেবে। পেট ফাঁকা রাখলে গ্যাস হবে, আর গ্যাসের থেকে কিন্তু তোমার গ্যাসের ব্যথা উঠবে। তো সেই জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিই। কিন্তু তাড়াতাড়ি খেলে কী হবে, সব কিছু কিন্তু টাইম মতন আমার শরীরের কিন্তু কিছুই হয় না, এটা কিন্তু একদম ঠিক না। আগে আমি মানে যখন আমার প্রথম জন্ডিস ধরা পড়লো, লিভারের প্রবলেম ধরা পড়লো, তখন কিন্তু আমি খেয়ে নিতাম দুপুর 1:30টার মধ্যে। কিন্তু সেই 1:30টার টাইমটা কিন্তু এখন বহু মাস হয়েছে বন্ধ হয়ে গেছে। এখন 2টো, 2:30, 3টে বেজে যায় খেতে খেতে। আর যদি একসাথে খাওয়ার হয় তাহলে তো বললাম 5টাই বেজে যায়। আর যতবার আমি না সন্ধেবেলায় খাই না, তো আমার দেখি সন্ধ্যের পরে পেটটা কিরকম ভার হয়ে ফুলে ওঠে, মানে গ্যাসেই মনে হয়। তো তখন আবার গ্যাসের একটা করে ওষুধ খেতে হয়। মানে আমার এখন মানে অল্প বয়সে যা হয় আর কি, মানে এত রোগে ধরে গেছে অল্প বয়সে, আর কি বলবো। আর লিভারের প্রবলেম তো জানোই তোমরা যে এটা কিন্তু একটা ভীষণ বাজে জিনিস। মানে কারোর যদি আবার লিভারের প্রবলেম ধরে তো তার পুরো লাইফটাই কিন্তু শেষ। খাওয়া দাওয়ার দিকে প্রচুর রেস্ট্রিকশন হয়ে যায়, আর তার ফলে কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছু করা যায় না। তো যেটাই বলো, মানে অল্প বয়সে মানুষের অল্প বয়সে অল্প রোগ ধরে গেলে কিন্তু সেটা সত্যিই খুব খারাপ ব্যাপার আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ ওপরে চলে এলাম, আর বাবু ছিল যেহেতু ঘরে, সেই জন্য বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে। আর বাবু ভিডিওটা করে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয়, কারণ কেউ যদি ভিডিওটা না করে না তো অসুবিধা হয়, মানে ফোনটা এদিক ওদিক রেখে ভিডিও করতে হয় আর কি। তো ও থাকলে আমার অনেকটাই সুবিধা হয় ভিডিও করার জন্যে। আর সকাল থেকে উঠে সারাদিন কীভাবে যে কাজকর্ম করতে করতে দিনটা পুরো কাবার হয়ে যায়, আমি না একই সময় বুঝে উঠতে পারি না যে আমার কী করে এত দেরি, মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে। আর তোমরা তো দেখতেই পারো যে আমি সকাল থেকে উঠে কীভাবে সমস্ত কাজকর্ম করি, কীভাবে সমস্ত কাজ ম্যানেজ করি একা হাতে। কারণ আমার বাড়িতে কিন্তু একটাও কাজের লোক নেই, আমি নিজেই কিন্তু একটা বড় কাজের লোক, আর আমাকে সব কিছু কিন্তু গুছিয়ে গুছিয়ে করতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারো। আর সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যের পরে শরীর আর আমার চলে না যে আমি তখন এই কাজ করবো বা ওই কাজ করবো, এমনকি রাতের রান্নাটা পর্যন্ত আমার করতে ইচ্ছা করে না, মানে শরীরটা এতটাই খারাপ লাগে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, করতে তো আমাকে হবে, কারণ আমি পুরো সংসারের দায়িত্বটা এক সময় নিজে হাতে নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা, আজ থেকে 8 বছর আগে নিজের দায়িত্বে ভালোবেসে এই সংসারটাকে আমি আগলানোর চেষ্টা করেছিলাম এবং নিজের হাতে দায়িত্ব নিয়েছিলাম যে আমি ঠিকঠাকভাবে করবো। আর সেই দায়িত্বটা যদি আজ আমি না করতে পারি তাহলে তো এটা বাজে ব্যাপার হবে না? কেন আমার সংসারটাকে আমাকেই দেখে করে রাখতে হবে, এটা আমি সবসময় চেষ্টা করি। আর সত্যি কথা, আমার আগে শাশুড়ির সংসার ছিল, শাশুড়ির পর থেকে কিন্তু আমার শ্বশুর যাওয়ার পরে আমি কিন্তু নিজের হাতেই সংসারটার দায়িত্ব নিয়েছি। তো বুঝতেই পারছি একটা সংসারের দায়িত্ব নেওয়া কিন্তু মুখের কথা না, দায়িত্ব কথাটা কিন্তু অনেক ছোট, কিন্তু তার ভিতরে যে সারমর্ম সেটা কিন্তু অনেকটাই বড়। সেটাকে পালন করতে কিন্তু অনেক দায়িত্ব দরকার হয়, অনেক পরিশ্রমের দরকার হয়, তবেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে উঠতে পারে। তবে সেই সংসার গড়ে উঠে কোনো লাভ হয়নি, কারণ আমার সেটা কোনো দাম আমি পাইনি। যাকে সেই কথা আর বলে লাভ নেই, কপালে যেটা আছে সেটাই হবে আর কি। আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই আমার ছেলেকে দাড়ি কেটে দিচ্ছে, কারণ সন্ধ্যে হয়েই গেছে, আর এখন তো বেলা ছোট, তোমরা তো জানোই যে শীত পড়েই গেছে। তো ভাবলাম চলো বাবু দাড়ি কাটার ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করি। তো ওর বাবাই কেটে দেয়, যখনই দাড়ি কাটার ব্যাপার হয় তোমাদের দাদাভাই কিন্তু সবসময় দাড়িটা কেটে দেয়। আর দাড়ির সমস্ত সরঞ্জাম কিন্তু ছেলের আমি কিনে দিয়েছি, যার জন্য ঘরে করে। তো আমরা মা ছেলে মিলে এখন যাব মেলায়, কালী পুজোর মেলাতে। তো সেই জন্য দেখো ছেলে একদম জিন্সের প্যান্ট, লাল গেঞ্জি, ঘড়ি সব নিয়ে একদম রেডি, আর দাড়িও বাবুর কাটা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিই। আর এখানে দেখো আমি এই ড্রেসটা পরেছি, এটা কিন্তু আমার দুর্গাপুজোর ড্রেস, আর এই ড্রেসটা আমি পরলে খুব মানে আরাম পাই, কমফর্টেবল লাগে আমার। তো সেই জন্য এই ড্রেসটাই আমি সব সময়তে আর কি ব্যবহার করি, মানে পরি আর কি। তো আমি কি ড্রেস পরেছি, সাজুগুজু করেছি, ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো দেখো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। এবার মা ছেলে মিলে কালী পুজোর মেলায় ঘুরতে চলে যাবো। তো দেখো এটা আমাদের পাড়াতেই একটা বড় বাবার মন্দির আছে, সেখানেই কালী পুজো হয়। তো এখানে না পাথরের কালী ঠাকুরই মানে একেবারে মূর্তি করে নিয়েছে, যাতে বারবার প্রতি বছর কালী ঠাকুরের পুজোটা মানে ভাসান না দিতে হয় আর কি। আর এখানে দেখো কালী ঠাকুরের যে মন্দিরটা বাবা তো তালা মারা আছে, কত সুন্দর সাজিয়েছে। তো প্রথমে আগে এই ঠাকুরটাই দর্শন করলাম, কারণ কাল কালী পুজো ছিল, তাই আমি কিন্তু কাল ছেলেকে নিয়ে কোথাও বেরোইনি, অমাবস্যার দিন ছিল। তো বাড়িতেও না করলো, কারণ অনেক সময় অনেক রকম হাওয়া বাতাস লেগে যায়। তো সেই জন্য আজকে আবার বেরোলাম। তো ওইদিকে ঠাকুর
নমস্কার করে মায়ের দর্শন করে চলে এলাম মেলায়। আর দেখো আমি আর ছেলে আজকে মেলায় খুব একটা ভিড় ছিল না, অল্পই ভিড় ছিল, কারণ যেহেতু আজকে কালী পুজোর পরে অনেকেই আসেনি, কারণ আমাদের কালী পুজোর মেলাটা 15 দিন ধরে চলে আর খুব সুন্দর সাজিয়েছিল। তো আমার খুব ভালো লাগে। আর এখানে কালী ঠাকুরের যে প্যান্ডেলটা হয় বা মূর্তি হয় খুব সুন্দর হয়। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর, সবাই সবার মতো কি সুন্দর ছবি তুলতে ব্যস্ত। তো আমি আর বাবু চলে এলাম, বাবুকে বললাম বাবু একটু ভিডিও কর, কারণ কেউ একটা সাথে না থাকলে না ভিডিও করাই যায় না। তো এখানে দেখো মায়ের মূর্তি মানে মায়ের দর্শন করতে যাচ্ছিলাম আর কি। আর আমার ছেলে তো মানে অনেক ছোট থেকেই আমার ছেলেকে নিয়ে কিন্তু এই মেলাটায় প্রতিটা বছর আসে। আর কি সুন্দর দেখো গোল্ডেন কালারের ওপরে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগলো, বেশ সাজিয়েছেও খুব সুন্দর করে। আর যখন ছেলে ছোট ছিল তখন থেকেই কিন্তু এই প্যান্ডেলে আমি ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে আসি। আর একটা ঠাকুরের প্যান্ডেলও আছে, ওদিকে পুজো হয়, তো সেটাই আজকে এবার আর যাওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো এখানে দেখো সবাই মায়ের দর্শন করছে যে যার মতন, আর ছবিও তুলছে, আবার বেরিয়েও আসছে। তো আমি বাবুকে নিয়ে চলে এলাম ঠাকুর দেখতে। আর খুব ভালো লাগলো আজকে সময়টা, সন্ধ্যেটা ছেলেকে নিয়ে কাটানো সময়টা আমার খুব ভালো লাগলো। আর আমিও বেশ ঘুরতে টুরতে ভালোবাসি, ছেলেও খুব ঘুরতে ভালোবাসে। আর এখানটা ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল, আর মায়ের প্রতিমার মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। সবাই দেখো এখানে বসে আছে ঠাকুর পুজোর এখানে। তো আমি ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি, কারণ আমি কি করছি না করছি, আমার যেহেতু ডেলি লাইফস্টাইল, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। সবাই দেখো কি সুন্দর মায়ের ছবি তুলছে। আর তারপরে দেখো বেরিয়ে আমরা এখানে ফুচকা খেতে চলে এলাম। আর এখানে আমি আর ছেলে দুজনে মিলে ফুচকা না, ঘুগনি খেতে, ভুল বললাম, ঘুগনি খেতে চলে এলাম। আর ঘুগনিটা আজকে খুব সুন্দর বানিয়েছিল। তো বাবুকে ওখানে ঘুগনি দিলাম খেতে, আর আমিও নিয়ে নিলাম 1 প্লেট 20 টাকা করে, 40 টাকা দুজনে ঘুগনি খেলাম। তো চলো বন্ধুরা, ঘুগনি খেতে খেতে মেলার এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।